তাই আশা করব ভালোই ভালো স্বীকার করে নেয়ার জন্য। আমি মুখ খুললে কিন্তু তার জন্য খুব একটা ভালো হবে না। আমার স্ত্রীর চোখ থেকে পানি ঝরানো মানে আমার হৃদয় ক্ষতবিক্ষত করা। আমাকে যে ক্ষতবিক্ষত করতে আসে তাকে আমি কখনোই ছেড়ে দেই না। নৌসিনের প্রতি ভালোবাসার প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয় সিয়ামের কথা শুনে, নিশ্চিন্ত হয়ে থাকে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে। নাজিমুদ্দিন শিকদার আর তামান্না শিকদারের চোখে পানি জমা হয়। হালিমা বেগম নিজের ভালো লাগা এক পাশে রেখে জানতে চাইলেন, কি বলছো নাজ জামাই, তুমি জানো? তাহলে দেরি করছো কেন, এখনই বলো। আমি চাইছি সে নিজের মুখে সবটা স্বীকার করুক, কেন সে এরকমটা করেছে। যদিও আমি খানিক বুঝতে পারছি, তাও আমি তার মুখ থেকেই শুনতে চাইছি। আমি মুখ খুললে সবটা সামলানো তার জন্য সহজ হবে না। সবাই উত্তরের অপেক্ষা করছে, কিন্তু কেউ কিছুই বলছে না। মোহিনী ভীষণ বিরক্তি নিয়ে বলল, আচ্ছা সিয়াম, এত নাটক করার কি দরকার? তুই যখন জানিসই বলে দিলেই তো পারিস। ডিসগাস্টিং ফ্যামিলি। কয়েকটা পাখি মরেছে তো তা নিয়ে এত নাটক? তুই এসবের কি বুঝবি? মায়া মমতা কি জিনিস তা নিয়ে তোর কোনো ধারণা আছে নাকি? ভালোবাসতে জানিস? যে ভালোবাসার মূল্য বুঝবি। মোহিনীকে এভাবে বলায় নীরব বেশ রেগে গেল, বলল, স্টপ সিয়াম। মোহিনী আমার ওয়াইফ। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার ওয়াইফকে এইভাবে কথা বলার সাহস হয় কি করে তোর? ও রিয়েলি? আমার সাহসের প্রশ্ন করছিস? গুড, ভেরি গুড। মনে করিয়ে দেব আমার সাহসের কথা। নীরব আচমকা মাথা নিচু করে নিল। সিয়াম ফের বলল, যাই হোক, ওসব পুরনো কথা না হয় বাদ দিলাম। আমার জানা মতে আমি তো এই বাড়ির জামাই, তাহলে আমার সম্মান অধিকার সব কিছুই তো একটু আলাদা, তাই না? নীরব আবারও নিজের অতীত ভুলে গিয়ে বলল, নৌসিন এই বাড়ির আসল মেয়েই নয়, ওর সঙ্গে রক্তের কোনো সম্পর্ক এই বাড়ির কারো নেই। এবার নাজিমুদ্দিন শিকদার চিৎকার করে উঠলেন, নীরব, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হই। নীরব, আমারই উপস্থিতিতে আমার মেয়েকে তুমি বাইরের মেয়ে বলো? ক্ষমা করবে চাচ্চু, আমি ওভাবে বলতে চাইনি। নাজিমুদ্দিন শিকদার এবার নাসির শিকদারের দিকে তাকিয়ে বলেন, নাসির ভাই আমার, তো নীরবটাই তো কি সবসময় আমার জন্য ভালোবাসা, সম্মান? তোর কি আসলে কিছু বলার নেই? কি বলবো ভাইয়া, আমাকে আসলে কোথাও কোনো মূল্য দেয়া হয় বলো তো? সিয়াম এবার গম্ভীর মুখে বলল, আপনারা আপনাদের নিজেদের পারিবারিক ব্যাপারটা আপনারা নিজেরাই মেটাবেন। বাচ্চাদের সামনে এসব নিয়ে ঝামেলা না হয় বেটার। আমি শুধু আমার স্ত্রীর ব্যাপারটা সমাধান করতে চাই। এবার নৌসিন মুখ খুলল ধীরে, সিয়ামের কাছে গেল, ভেজা চোখে তাকালো সিয়ামের দিকে, তাকিয়ে বলল, আজ আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। নৌসিনের ভেজা চোখ আর ভাঙা কণ্ঠ শুনে সিয়ামের হৃদয়ে তোলপাড় হয়। মনে মনে ভাবে, আমি বড্ড ব্যর্থ মায়াবিনী, নিজের কাছে বারবার প্রতিজ্ঞা করেও তোমার চোখের পানি মুছতে পারলাম না, শুধু ঝরতেই রইল। মুখে বলল, বলো। আপনি শুধু আমাকে এখান থেকে নিয়ে চলুন। বিশ্বাস করুন, আমার রাজপ্রাসাদের কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে যেভাবে রাখবেন সেইভাবে থাকব। শুধু বারবার এই একটা কথা আমাকে যেন কেউ না বলতে পারে যে আমি সেখানে বাড়তি বোঝা। আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আমি নিশ্চয়ই আপনার বোঝা নই। সিয়াম নৌসিনের দুই গালে হাত রেখে দুই আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিল, বলল, তুমি কারোর বোঝা নও মায়াবিনী। তুমি আমার রাজ্যের রানী, যেখানে শুধু তোমার রাজত্ব চলবে। এই আমি হব সেই রানীর খাস দাস। না না, আপনি তো আমার মাথার মুকুট। আমার কোনো রাজত্বের প্রয়োজন নেই, শুধু একটু স্বস্তির নিঃশ্বাস প্রয়োজন। এবার নৌসিন বাবা মার কাছ থেকে বলল, আব্বু আম্মু, তোমরা কষ্ট পেয়েছো নিশ্চয়ই আমার কথায়। আমি তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা বলেছি বলে এই যে আমার জন্য তোমাদেরও কষ্ট দেয়, সেটা যে সহ্য হয় না আব্বু। আমার জন্য এই পরিবারটা কতগুলো দিন ভেঙে চুরে হয়েছে। আগে যখন তোমরা আর ভাই চাচ্চু ছাড়া সবাই আমাকে কটু কথা শোনাতো, হেও করতো, আমি ভাবতাম হয়তো আমি তাদের কষ্ট দেই। আমি যখন ভাবতে বসতাম কি কষ্ট দেই, বিশ্বাস করো আমি কখনো সমাধান খুঁজে পাইনি। আজ যখন বুঝতে পারলাম, তখন তোমাদেরই কষ্ট দিয়ে ফেলেছি। আমায় ক্ষমা করো তোমরা। আজ আমার অবুঝ প্রাণীগুলো সেই রাগের তোপে পড়ল।
তোমাদের ছেড়ে আমি কিভাবে থাকবো আব্বু আম্মু? আমার ভাইটাকে ছেড়ে আমি কেমনে থাকবো বলো না? নাজিমুদ্দিন শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সব মেয়েদেরকে থাকতে হয় মা, তবে আমার ব্যর্থতা, আমি তোমাকে বিদায়ের আগে পর্যন্ত সুখে রাখতে পারলাম না, হেরে গেলাম আমি আমার কাছে। সিয়াম নাজিমুদ্দিনের কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি মোটেও হেরে যাননি আব্বু। আমার মনে হয় পৃথিবীতে যত বেস্ট বাবা আছে তাদের মধ্যে সবার সেরা বাবা একজন আপনি। বেস্ট ভাই, বেস্ট ছেলে। নাজিমুদ্দিন শিকদারের চোখে পানি জমে। সিয়াম আরও বলে, বিশ্বাস করুন আব্বু, আপনাকে আমার এই কষ্টটা দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, যেটা আপনি খানিক বাদেই পেতে চলেছেন। আমি জানি না আপনি এ ব্যাপারে কতটুকু জানেন, তবে সবচাইতে কাছের মানুষের, বিশ্বাসযোগ্য মানুষের সূক্ষ্ম অভিনয় চাইলেও ধরা যায় না। কি হয়েছে বাবা সিয়াম? তুমি খোলাসা করে বলো বাবা। আব্বু, আপনি শান্ত হন, নিজেকে শান্ত করুন। উপস্থিত সবাই খানিকটা ঘাবড়ে যায় সিয়াম কি বলতে চলেছে তা ভেবে। পাখিগুলো যে মেরেছেন, আমি চাই এই মুহূর্তে তিনি স্বীকার করে ফেলুন। যদি ভেবে থাকেন বিষয়টা আমি ভুলে বসেছি, তাহলে কিন্তু ভুল ভাবছেন। আমার স্ত্রীর চোখের পানির মূল্য তো আর এমনি এমনি চলে যেতে দিতে পারি না। তাছাড়া এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, এটা হত্যা। কারণসহ বলে ফেলুন দ্রুত। সবাই চুপচাপ। হালিমা বেগম এবার জোরে সরে বিরক্তি নিয়ে বললেন, আশ্চর্য, যে কাজটা করেছে সে স্বীকার করছে না কেন? সিয়াম গম্ভীর মুখে বলল, কি করে স্বীকার করবে বলুন তো দাদিমা? তা না হলে যে তার এত বছরের তিলে তিলে গড়া অভিনয়ের পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। মানে কি হলো চাচা শ্বশুর মশাই? আমি শুরু করব নাকি আপনি শুরু করবেন? শিকদার বাড়ির ড্রয়িং রুমে ছোটোখাটো একটা বোম ব্লাস্ট হলো যেন। নাসির শিকদার ঘামতে লাগলেন। সবাই বেশ কৌতূহলী হয়ে উঠল। নাজিমুদ্দিন শিকদার অস্থির হয়ে জানতে চাইলেন, কি বলছো তুমি বাবা সিয়াম? পাখি মারার ব্যাপারটা নাসির জানে? এরপর ভাইয়ের দিকে তাকে বললেন, কিরে নাসির, ব্যাপারটা তুই জানিস, তাহলে এখনও চুপ করে আছিস কেন? সিয়াম কণ্ঠে তাচ্ছিল্য মিশিয়ে বলল, আব্বু, চাচু শুধু জানেন না, লাইভটা আসলে তিনি করেছেন। মানে? সবার চোখে বিস্ময়। হালিমা বেগম বেশ অস্থির হয়ে বললেন, নাজ্জামাই, আমার মনে হচ্ছে তুমি খুব ভালো করে সব কিছু জানো ভাই, দয়া করে সব কিছু খুলে বলো আমাদের। দেখুন, বিষয়টা আমাদের পারিবারিক ছিল, সেটা এখন আমার সঙ্গে জড়িয়ে গিয়েছে আমার স্ত্রীর কারণে। যেভাবে চলছিল সেই পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু চাচা যান, এই পর্যায়ে এসে আপনি কি করলেন? লোভ আপনাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে আপনি হত্যা পর্যন্ত করে ফেললেন। নাসির শিকদার ঘামছে, তবুও কণ্ঠে তেজ লাগিয়ে বলার চেষ্টা করলো, কি বলতে চাইছো তুমি? কি জানো তুমি আমাদের বিষয়ে, এই পরিবারের ব্যাপারে, আমার ব্যাপারে? দুদিন হলো এসেই এমনভাবে কথা বলছো যেন তুমি সব কিছু জেনে বসে আছো। তুমি এই বাড়ির জামাই, সম্মানের একটা জায়গা তোমার রয়েছে, সেটা ধরে রাখার চেষ্টা করো, কিন্তু তুমি কি শুরু করেছো? আজ পর্যন্ত আমার সমস্ত কিছুর সিদ্ধান্ত আমার ভাই নিয়েছেন। শুধুমাত্র আমি আমার জীবনসঙ্গী নির্বাচনটা নিজেই করেছিলাম, আর ভুলটা আমি সেখানেই করেছি। সিয়ামের কণ্ঠে তাচ্ছিল্য টেনে আবারও বলল, বাহ, চমৎকার চাচা শ্বশুর মশাই, এই বয়সে এসেও আপনার তেজ, অভিনয় কোনোটাই শেষ হবার নয়। আপনি কি বুঝতে পারছেন না আপনি ধরা পড়ে গেছেন, নাকি বুঝতে চাইছেন না? আপনি বোধহয় এখনও এই সিয়াম সাখাওয়াতকে চিনতে পারেননি। অবশ্য না চেনারই কথা। যাই হোক, আমি আপনাকে এখনও সময় দিচ্ছি, আপনি সবটা স্বীকার করে নিন। নাজিমুদ্দিন শিকদার বুঝলেন কিছু তো একটা অবশ্যই আছে। ভাইকে উদ্দেশ্য করে বললেন, নাসির, যদি এমন কোনো সত্যি থাকে তাহলে আমাদেরকে বলে দে ভাই, তবে আমি মনে প্রাণে দোয়া করছি যেন এমন কিছু না হয়, সেটা সহ্য করতে আমার ভীষণ কষ্ট হবে। হালিমা বেগমও এবার তেজ নিয়ে বললেন, নাসির, ছেলেটা নিশ্চয়ই এমনি এমনি কিছু বলছে না, আমি তোর মুখ থেকে শুনতে চাই, বল কি এমন আছে যেটা তোর বলতে এত আপত্তি? বাকিরা সবাই বেশ চুপচাপ দাঁড়িয়ে রইল। রেহানার ভিতরে ভিতরে অস্থিরতা। এই মানুষটাকে সে এমন কোনো কাজ তো করতে দেখেনি যার জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, বরঞ্চ সে নিজে বরাবরই ভুল করে এসেছে, আর মানুষটা তাকে যথেষ্ট শাসন করেছে। তাহলে
হালিমা বেগম এর বেশ বিরক্ত হয়ে বললেন, নাচ জামাই ভাই, তুমি বলো তো আসল ঘটনা, এভাবে আর অপেক্ষা করা যায় না। নাসির শিকদার এবার অস্থির হয়ে দাঁড়িয়ে গেল, কপালের ঘামটুকু মুছে দুপা হাঁটল, বলল, এখানে কথা হচ্ছে কে কবুতর পাখিগুলো মেরেছে সেটা নিয়ে। তো তোমাদের কি মনে হচ্ছে আমি এই বয়সে এসে এই সমস্ত পাগলামি করব? সিয়াম এবার বেশ উচ্চ স্বরে বলল, শুধু করবেন না, করেছেন। এই ছেলে, কি শুরু করেছে তুমি? এবার নাজিমউদ্দিন শিকদার ভাইকে ধমকে বললেন, ঠিকভাবে কথা বলো নাসির, সেই বাড়ির আমার মেয়ের জামাই, সুতরাং তার সঙ্গে এমনভাবে কথা বলো না যেটা আমার ভালো লাগবে না। নাসির শিকদার এবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে বলে ফেলল, সব জায়গায় হ্যাঁ তো তোমার ভালো লাগাটাই চলে, মেয়ের জামাই বানিয়েছ, নিজে তো জন্ম দাওনি এই মেয়েকে, দুদিন পর যখন তোমাকে ছুঁড়ে ফেলে চলে যাবে না, তখন এই হম্বিতম্বি কিছুই আর টিকবে না। মেয়েটাকে তো জন্ম দাওনি, আর ছিল একটা বিদেশি, ওই মেয়ে আর কোনোদিন তোমার দিকে ফিরেও তাকাবে না, তখন কোথায় থাকবে এই মেয়ের জামাই? আজ যেন সবার শুধু অবাক হওয়ার দিন, যে মানুষটা কখনো রা শব্দটি করে না, ভাই কিংবা মায়ের মুখের ওপর কখনো একটু টু শব্দ করে না, আজ তার মুখে কি অবস্থা। সিয়ামের যেন মজাই লাগলো, সে একটু বাঁকা হাসি দিল নিজের আনমনেই। নাজিমউদ্দিন শিকদার ভীষণ কষ্ট পেলেন, মুখে চিৎকার করে বললেন, নাসির। ভাঙা কণ্ঠে আবারও বললেন, এই নাসির তো আমার সেই ছোট্ট ভাই নাসির নয়, আম্মা আপনি চিনতে পারছেন? হালিমা বেগম হতভম্ব, তারও মুখের ভাষা হারিয়ে গিয়েছে, কিছুই বলতে পারলেন না তিনি। তামান্না শিকদার স্বামীর মুখের দিকে ভেজা চোখে তাকিয়ে আছেন। মানুষটার কতভাবে কষ্ট পাবে, কতভাবে কষ্ট পাওয়ার বাকি আছে তার। নিজের মা, সন্তান, ভাই, দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। নৌসিন সিয়ামের কাছে এগিয়ে গিয়ে বলল, এসব আপনি কি বলছেন? চাচু সবসময় আমাকে সবাইকে অনেক ভালোবাসেন, আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে। নিজের চাচার দিকে তাকে বলল, চাচু আপনিও ভুল বলছেন, আমার নিঃশ্বাস যতদিন চলবে আমি আমার বাবা মাকে কখনো ভুলব না। সিয়াম এবার ঘুরে দাঁড়িয়ে বলল, তুমি অনেক সহজ সরল মায়াবিনী, অত শত তুমি বুঝবে না। যেখানে এই পুরো সাম্রাজ্যটা আগলে রাখার ব্যক্তিটাই বুঝতে পারলো না, সেখানে তুমি আর কিবা বুঝবে। অনেক হলো ভনিতা, এবার আমাদের সবটা ক্লিয়ার হওয়া উচিত। আমি শুরু করি তাহলে। তখনই পাশ থেকে আসমা নামের কাজের মেয়েটা কাঁদতে কাঁদতে সিয়ামের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করবেন সাহেব, এই কাজ আমি করেছি। সিয়ামের মুখে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। ঘরটা এদিক ওদিক করে নৌসিনের মুখের দিকে তাকালো, ভাবল, সাধারণ একটা মেয়ে, কিন্তু তার কাছে অসাধারণ। আর এই মেয়েটা কেমন করে সবার শত্রু? পৃথিবীতে ঠিকভাবে বাঁচার জন্য জন্মধাত্রী মাতা আর জন্মদাতা পিতার বড্ড প্রয়োজন, নইলে মানুষ কোনো না কোনোভাবে আঘাত করবেই। অথচ তার মাথার উপরে বাবা মার সম্পূর্ণ ছায়া আছে, তবুও একটা কিন্তু বারবার এসে পড়ে। অন্যদিকে আসমা কাঁদতে কাঁদতে বলতেই থাকল, সাহেব আমারে ক্ষমা করে দেন সাহেব, আপামনিরে কান্দানোর জন্য আমারে ক্ষমা করেন। নাসির শিকদার গর্জন করে বললেন, এতক্ষণ তোর কান মন কোথায় ছিল? এতক্ষণ স্বীকার করিসনি কেন বেয়াদব? তোর সাহস হয় কি করে এত বড় ক্ষতি করার? ভাইয়া এবার তুমি চুপ করে কেন কিছু বলছো না কেন? তোমার আদরের মেয়ের জামাই আমার উপর অভিযোগ তুলেছে, আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বারবার জেরা করেছে। এই বুঝি একটা ভদ্র পরিবারের ভদ্র ছেলের পরিচয়? সব কিছু বিবেচনা না করে একজন মুরব্বীকে কাঠগড়ায় দাঁড় করানো, অথচ তোমার এই বেয়াদব মেয়েটাকে একটাবারও জেরা করলে না। আজ আমার স্থান ঠিক কোন জায়গায়? অবশ্য আমার স্থান বরাবরই এরকম জায়গাতেই ছিল। আপনার মনে এখনো কত জোর চাচা শ্বশুর মশাই? আসমা ফের সিয়ামের পায়ের কাছে পড়ে বলল, আপনারা দয়া করে এই নিয়ে আর নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। আমায় যা শাস্তি দেওয়ার দিন আমি মাথা পেতে নেব। নৌসিন আসমার সামনে গিয়ে গালে চর বসিয়ে দিল, রাগে চোখ মুখ লাল করে বলল, এই মেয়ে, তোর সঙ্গে আমার এই অবুজ পাখিগুলো কি করেছে? হ্যাঁ, আমার সঙ্গে তো তোর কোনো শত্রুতা ছিল না, না আমার জন্য কখনো তোকে কোনো কষ্ট পোহাতে হয়েছে। এত ভালোবাসা দিয়েও এই প্রতিদান পেলাম। আমার বাচ্চাগুলোর দেখাশোনা করার জন্য তো তোকে পয়সা দেওয়া হতো, পয়সা আরও বেশি লাগলে বলতি, তোর কষ্ট হলে বলতি,
তা না একেবারে মেরে ফেললি? নাসির শিকদার নিজের মনে মনে ভাবতে লাগলো। তখন ওইভাবে চিৎকার করে ভুল করে ফেললো। এখন সব কিছু ঠিক করতে হবে। মামনি, ওকে যা শাস্তি দেওয়ার তা তো দিয়ে দেব। কি বাড়ি থেকে বের করে দিব? তুমি চিন্তা করো না, তোমার জন্য আরও অনেক পাখি আনা হবে। সবার চোখ নাসির শিকদারের দিকে পড়লো। সিয়াম বলল, আমার স্ত্রী মন ভালো করার জন্য আমি আছি, আপনাকে চিন্তা করতে হবে না। তবে আমাদের জানা দরকার আসমা কেন পাখিগুলো মেরেছে। আমি জানি যে পাখিগুলো আসমাই মেরেছে। তুমি তাহলে অভিযোগটা আমার উপরে কেন আনলে? ভয় পেয়েছেন? আশ্চর্য, এটা কি ইয়ার্কি করার সময়? তুমি আমাদের সঙ্গে ইয়ার্কি করছো? না, আমি মোটেও ইয়ার্কি করছি না। পাখিগুলো আসমা মেরেছে সেটা আমি জানি, কিন্তু কেন মেরেছে সেটাও আমি জানি। তাই আপনাদের উচিত সত্যটা স্বীকার করা। অভিনয় করতে করতে আপনি বেশ দক্ষ হয়ে গিয়েছেন, এখনও আপনার অভিনয় চালিয়ে যাচ্ছেন। নাজিমউদ্দিন শিকদার এবার বেশ গম্ভীর এবং তেজি কণ্ঠে বললেন, সিয়াম। জি আব্বু বলুন। আমি তোমাকে অনুরোধ করছি, সবটা খুলে বলো। আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমি নিশ্চয়ই তুমি আমাকে হতাশ করবে না। হ্যাঁ, পাখিগুলো আসমাই মেরেছে, তবে তাকে নির্দেশনা দিয়েছেন আমাদের সকলের প্রীত্য সমতুল্য চাচাজান নাসির শিকদার। আমি খুব করে চেয়েছিলাম বিষয়টা তিনি নিজের মুখেই স্বীকার করে নিক, তাই এত চেষ্টা করলাম, এত অপেক্ষা করলাম, তবে তিনি স্বীকার করতে নারাজ। অভিনয় করতে করতে তিনি এতটাই পারফেক্ট অভিনেতা হয়ে গেছেন যে এখন অভিনয় চালিয়ে যাচ্ছেন। তবে আপনি বোধহয় বুঝতে পারছেন না, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, এখানে অভিনয় চলে না। সিয়াম সাখাওয়াতের সামনে কখনো অভিনয় চলে না, সেটা হয়তো তার জানা ছিল না। কিরে নীরব, বলিসনি তোর বাপকে এই কথা? এটা তো তোর খুব ভালো করে জানার কথা। সিয়াম নাজিমউদ্দিন শিকদার তামান্না শিকদারকে উদ্দেশ্য করে বলল, আব্বু আম্মু প্লিজ আপনারা বসুন, আপনাদের অনেক কিছু শুনতে হবে, অনেক কিছু জানার বাকি আছে আপনাদের, যেটা আছে আপনাদের জানতেই হবে। আমি চাইনি এগুলো বলতে, তবে আজ বলতেই হচ্ছে। সিয়াম ও নৌসিনের হাতখানা ধরে সোফায় গিয়ে বসে নৌসিনকেও পাশে বসালো। বলতে শুরু করলো, আব্বু চাচাজান আপনাকে কখনোই ভালোবাসেনি, সেটা আপনাকে মানতেই হবে। যদি কারো হৃদয়ে একবার প্রতিহিংসা ঢুকে যায় তাহলে আর সেটা বের হওয়ার উপায় ভালো নেই। আর যদি সঙ্গ খারাপ হয়ে যায় তাহলে অনেকটা একরকম হয়ে যে আগুনের উপর দিয়ে ঘি ঢেলে দেয়া। এরকমটাই হয়েছে আমাদের মনে হয় চাচুর সঙ্গে। যখন দাদু মারা যান তখন নিশ্চয়ই আপনারা দুই ভাই এতটাও ছোট নয় যে কিছুই বুঝবেন না। আব্বু আপনি ছিলেন বড়, তাই আপনার দায়িত্বটা ছিল বড়, এগিয়ে। চাচু আর আপনি কাছাকাছি বয়সের হলেও আপনি তাকে সেই ছোট বাচ্চার মতো লালন পালন করতে চেয়েছিলেন, আদর যত্ন দিয়ে এমনভাবে বড় করতে চেয়েছেন যে তার উপরে কোনো প্রভাব না আসে আর না তো কোনো দায়িত্ব আসে। আর তখনই চারিপাশে সবাই আপনার কর্তব্যগুলো যথাযথ পালন করা দেখে, আপনার কঠোর পরিশ্রম দেখে আপনার প্রশংসায় পঞ্চমুখ, এমনকি দাদি নিজেও। আমার মনে হয় হিংসাটা ঠিক তখন থেকেই শুরু। তবে চাপা স্বভাবের তিনি কিছু খোলাখুলি না বলে সয়ে যেতে লাগলেন এবং তার হিংসা বাড়তে লাগলো। বোকা তিনি বুঝলেন না তার ভাই তাকে কতটা প্রোটেক্ট করে আগলে রেখেছে, কষ্ট থেকে দূরে রেখেছে। তখন হয়তো তার কোনো বন্ধু বান্ধব বোঝালো তার ভাইয়ের বিরুদ্ধে, ব্যাস হিংসাগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেল তার ব্রেনে। তবে ভাইয়ের ভালোবাসার কাছে সে হিংসা প্রতিবারই চাপা পড়ে যেতে লাগলো, উপর আর উঠে আসলো না। হিংসা থেকে আস্তে আস্তে তার ভেতরে লোভেরও কিছুটা প্রভাব পড়ল, যা তাকে আরও হিংস্র করে ফেলল। নাসির শিকদার গর্জন করে বলে উঠলেন, 2 দিনের ছেলে হয়ে তুমি খুব ভালো গল্প শিখেছ। কতটুকু চেনো আমাকে তুমি? 2 দিনের চেনা মানুষকে নিয়ে তো কত সুন্দর একটা গল্প বানিয়ে ফেললে তুমি। আপনি মানতে শিখুন আপনার অন্যায়গুলো। নাজিমউদ্দিন শিকদার গম্ভীর কণ্ঠে বললেন, নাসির হয় তুই বল, না হয় সিয়ামকে বলতে দে। সিয়াম ফের শুরু করলো। শিকদার বাড়ির বড় ছেলে যখন কঠোর পরিশ্রম করে একটা স্থানে দাঁড় করালো, মোটামুটি অবস্থান থেকে যখন একটা রাজপ্রাসাদ তৈরি হলো, আরও অনেক কিছু যখন তৈরি হলো, তখন ছোট ছেলের মনে হতে লাগলো এই রাজ্যের রাজত্ব তার প্রয়োজন। তবে ভাইয়ের কাছে সে বারবার হার মেনে গেল, হয়তো ভাইয়ের স্নেহ ভালোবাসার কাছে, অথবা তার চাপা স্বভাবের কাছে, অথবা তার বুদ্ধির কাছে।
যে কোনো কিছু হোক না কেন সে হার মানতে বাধ্য হয় বারবার। তবে সবার কাছে এই পরিবারটা একটা সুখী পরিবার। পরিবারটা আসলেই একটা সুখী পরিবার ছিল, যদি না কার মধ্যে হিংসা, লোভ থাকত। এগুলো থাকার পরেও এ বাড়ির কর্তা মানে বড় ছেলের ভালোবাসার কঠোর পরিশ্রমে আসলে সুখী পরিবার। এরপর যখন পরিবারটিতে একজন সদস্য বেড়ে গেল, তখন যেন আরও সুখ উপচে পড়তে লাগলো। ঘরে এমন একজন রমণী এলেন যিনি পরিবারটাকে আরও আগলে রাখতে লাগলেন। ভাই দুজনই বয়সে কাছাকাছি, তাই বোধ বুদ্ধি একেবারে তাদের যে দূরত্ব এমন নয়, শুধু একজনের বুদ্ধিতে ভালোবাসা আর একজনের হিংসা। যখন কথা উঠল ঘরে একজন বংশধর আসার, ছোট ভাইয়ের মনে এবার আরও জোরালোভাবে লোভ, হিংসা জেগে ওঠে। তৎক্ষণিক সেও বিয়েটা সেরে ফেলে। ততদিন বড় ভাইয়ের ঘরে বংশধর আসার কথা থাকলেও সেটাতে বাধা হয়ে দাঁড়ায় ছোট ভাই, যাই পৃথিবীতে আল্লাহ ছাড়া সবারই অজানা। আপনাদের প্রশ্ন হতে পারে, আমি কিভাবে জানলাম? একটা কথা মনে রাখবেন, অপরাধী যতই অপরাধ করুক না কেন, একটা না একটা সময় সে ধরা পড়বে। যেমন আকাশের চাঁদ উঠলে মেঘ যতই থাকুক না কেন, মেঘ সরে গেলে সেটা সবাই দেখতে পারে। নাসির শিকদার ঘামতে লাগলেন, ভয়ে ভয়ে কণ্ঠ তেজ নিয়ে বললেন, যেই ভাই আমাকে এত বছর ধরে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে, তোমার কি মনে হয় তুমি এই 2 দিনে এসে তার সেই ভালোবাসার সামান্য একটা গল্প শুনিয়ে ঠুনকো বানিয়ে দেবে? আমার ভাইয়ের ভালোবাসাটা এতটা ঠুনকো নয়। হ্যাঁ, তাই তো, আপনার সেই ভাইয়ের বংশধর যাতে না আসে সেই ব্যবস্থা আপনি নিজ দায়িত্বে করে গিয়েছেন দিনের পর দিন। উপস্থিত সবাই চমকে ওঠে। সবারই মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে আসে, মানে হচ্ছে বিয়ের পরপরই একবার আম্মু অসুস্থ হয়ে পড়েছিলেন। সেটা কি আপনার মনে পড়ে আব্বু? ও হ্যাঁ, কিন্তু সেটা তুমি কিভাবে জানো? বলছি আমি আপনাকে সব কিছুই। সেদিন হাসপাতালে যাওয়ার পর চাচুর ঠিক করা ডাক্তার দিয়ে জন্মবিরতি ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর তার 5 বছর অনায়াসে কেটে যায় নিশ্চিন্তে। এর মধ্যে তিনি বিয়ে করে বাবাও হয়ে যান, আর এর পরপরই তিনি এই একই পদ্ধতি আবার অ্যাপ্লাই করেন। তিনি বড় নিশ্চিন্তেই ছিলেন। তবে মাঝখান থেকে আপনি নৌসিনকে খুঁজে পান এবং তাকে বাড়িতে নিয়ে আসেন নিজের মেয়ের পরিচয়ে। ব্যস্ত তার প্ল্যান এখান থেকেই ভেস্তে যায়। এরপর যখন দাদিমা নৌসিনকে মোটামুটি মানতে না পারেন, তখন তিনি খানিকটা দুশ্চিন্তামুক্ত ছিলেন। তবে দিনের পর দিন তাকে অভিনয়ে চালিয়ে যেতে হয় নৌসিনকে ভালোবাসার। ভাইয়ের তালে তাল মেলানোটা তার যথেষ্ট প্রয়োজন ছিল। সে যেহেতু তার মেয়ে নৌসিনকে ভীষণ ভালোবাসে, তখন তারও সেটার প্রয়োজন ছিল এবং তাতে সে সফল। তামান্না শিকদারের চোখ থেকে পানি গড়ালো। হতভম্ব হয়ে পাথর হয়ে রইলেন নাজিমুদ্দিন শিকদার, এমনকি উপস্থিত প্রত্যেকটা সদস্য হতভম্ব। নাসির শিকদার বুঝলেন তিনি ধরা পড়ে গেছেন। এখান থেকে আর পালানোর পথ মনে হয় এই ছেলে রাখেনি। সিয়াম ফের শুরু করলো। এরপর যখন শিকদার বাড়িতে বড় ভাইয়ের ঘরে সুসংবাদ আসলো, তখন ছোট ভাইয়ের বড্ড রাগ হয়েছিল। তবে এইভাবে নিজেকে সান্ত্বনা দিল যে তার ছেলে বড়। এবার যখন বড় ভাইয়ের ঘরে কন্যা সন্তান জন্ম নিল, তখন সে নিশ্চিন্ত। যখন সে দেখল নিজের ছেলে মায়ের প্ররোচনায় মোটামুটি বিপথে চলে যাচ্ছে, তখন সে বুদ্ধি করে ছেলেকে বিদেশ পাঠিয়ে দিল। যদিও সবার জানা মতে বিদেশ পাঠানোতে মায়ের জোরাজোরি বেশি ছিল, কিন্তু না, চাচা জানি এতটাই বুদ্ধি রেখেছেন যে তার নিজের স্ত্রীর কাছেও তার কথাগুলো গোপন রেখেছেন। যাই হোক, এরপর চলতে চলতে থাকলো সংসার। আব্বু আপনি হয়তো বুঝতে মাঝে মধ্যে চাচুর মনোভাব হয়তো মানতে চাইতেন না, অথবা নিজের ব্রেন দিয়ে সব কিছু ঠিকঠাক করে ফেলার চেষ্টা করেছেন এবং আপনি সফল হতেন। পরিবারটিকে এক সুতোয় বেঁধে রাখতে চাইতেন। কথায় আছে না, যেখানে সততা আছে সেখানে যেভাবেই হোক সফলতা একদিন না একদিন ফিরে আসে। সব জায়গায় আবার সেটা সফল হয় না। সততা দিয়ে সব জায়গায় জেতা যায়ও না মাঝে মধ্যে, তবে শেষমেশ জিত কিন্তু সততারই হয়। এখানে সবসময় সততার জয় হয়ে এসেছে। এরপর যখন আপনি নৌসিনের বিয়ের জন্য নীরবকে বাছাই করলেন, তখন তিনি নতুন করে প্ল্যান করলেন, যা তিনি কাউকে জানতে দেননি, নিজের মনেই রেখে দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমি জেনে গিয়েছিলাম, অবশ্য সেটা অনেক পরে। সে যাবত যত প্ল্যান করে এসেছিল সেখানে খুন খারাপই ছিল না,
যেটা একটু হলেও মানা যায়। তবে আব্বু আম্মু, আপনাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটার ক্ষমা হয় কি না আমি জানি না, আমি হলে কখনই ক্ষমা করতাম না। এটা হয়তো খুনের থেকেও জঘন্যতম কাজ হয়েছে। যাই হোক, নৌসিনকে নীরবের সঙ্গে বিয়ে দিয়ে তার প্ল্যান ছিল নৌসিনকে হত্যা করা। প্ল্যানটা তো তার নিজের ভেতরে ছিল, তাই তার স্ত্রীর পুত্র কেউ ঘুণাক্ষর টের পায়নি সেরকম কিছু। তাহলে হয়তো এই শিকদার বাড়িতে অন্য কিছু ঘটত। এই যে সেদিন নৌসিনের নামে এত বড় একটা অপবাদ রটল, আব্বু আম্মু তাদের মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন, এতে কিন্তু বিন্দুমাত্র আফসোস দেখা যায়নি তার মুখে। আপনারা হয়তো কেউ খেয়াল করেননি। আচ্ছা আব্বু, আপনি বলুন তো, একবারও কি চাচু আপনাকে বলেছিলেন যে ভাইয়া যেও না এই বাড়ি থেকে? নাজিমউদ্দিন শিকদার সেই দিনটা মনে করতে না চাইলেও তাকে মনে করাতে হলো। মাথায় নিচু করে মাথা দোলালেন, বোঝালেন যে না, এরকমটা তো তার কিছু মনে পড়ছে না, হয়তো মেয়ের কষ্টে বেখেলিতে মনে পড়ছে না। না না আব্বু, এটা বেখেলি নয়। সে যদি আপনার হাত ধরে আটকে রাখতো আপনি কোনোভাবেই বাড়ি ত্যাগ করতে পারতেন না। সে আপনাকে একটিবারও বলেনি। যাই হোক, কোনো ব্যাপার না, আমাদের দিনগুলো খুব ভালো কেটেছে। যদিও আমি জানি আপনাদের সবার ভীষণ মনে পড়েছে শিকদার বাড়িকে, কষ্ট হয়েছে, কিন্তু আমি ভীষণ নিশ্চিন্তে ছিলাম। সবে অবাক হয়ে তাকালো সিয়ামের দিকে, তবে সিয়াম কাউকে কিছু বলতে না দিয়ে সে আবার বলল, এই যে এতগুলো পাখির মৃত্যু হলো, এর কারণ একটাই, চাচু চাইছিলেন এমন একটা কিছু করতে যাতে এই বাড়িতে নৌসিন কিংবা তার বাবা মা কেউ না থাকে। তারা মন ভেঙে আবারও এই বাড়ি ছেড়ে দেয়, কিন্তু এমন কিছুই করার ছিল না, তাই সে রাগে ক্ষোভে পাখিগুলো হত্যা করে। তবে সে কিন্তু নিজ হাতে এগুলো করেনি। ওই যে আসমা, তাকে দিয়ে এই কাজ করানো হয়েছে, তবে এটার জন্য কিন্তু অবশ্যই বিনিময়ে রাখা হয়েছে। তাকে বলা হয়েছে যখন ধরা পড়ার মতো অবস্থা হবে তখন যেন সে সব কিছু স্বীকার করে নেয় এবং সমস্ত দোষ নিচের ঘাড়ে নিয়ে নেয়। শাস্তি যাই হোক না কেন মাথা পেতে নেয়। আর যদি বাড়ি থেকে শুধু বের করে দেওয়াটাই শাস্তি হয় তাহলে তো কোনো কথাই নেই। এত টাকা দিবে যে আসমা নামের মেয়েটি পায়ের ওপর পা তুলে খেতে পারবে, ব্যাস তিনি নির্দোষ। সিয়ামকে থামতে দেখে হালিমা বেগম বলে উঠলেন, কিছু মনে করো না ভাই, তুমি অনেক বড় একটা গল্প শোনালে, তবে এই গল্পের সঙ্গে সামনের বসে থাকা মানুষটার সঙ্গে কিন্তু কোনো মিল নেই। আমার ছেলেটা এমন কিভাবে হতে পারে? হ্যাঁ, আমি অনেক অন্যায় করেছি, মানুষের ভেদাভেদ করেছি, তাও পরিবারের গুটি কয়েক, যেমন বড় বৌমা ছোট বৌমার মাঝে, হয়তো নাতি নাতনিদের মাঝে, কিন্তু আমার ছেলেদের সঙ্গে তো আমি এমন কখনো করিনি। হ্যাঁ, তবে এটা ঠিক যে নাজিম ওর বড় ছেলেকে অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তবে সেটা তো বলতেই হতো। এই নিয়ে তো আমি আমার ছোট ছেলের মুখে কখনো হিংস্রতা দেখিনি। তাহলে হয়তো আমি অনেক আগে ঠিক করে ফেলতে পারতাম। আজ তুমি যে অভিযোগ তুলেছ তার প্রমাণ তো আমরা কোনোভাবেই পাইনি। এমনটা তো হওয়ার কথা নয় ভাই। নাসির শিকদার যেন এবারে একটু সাহস পেল, তবে ভেতরে ভেতরে যে সে বড্ড অসহায় অনুভব করছে। এই ছেলেটা দুদিনের পরিচয় কিভাবে এত কিছু জানতে পারে? বারবার তার মনে প্রশ্নটা উকি দিচ্ছে। তবু মায়ের আশকারা পেয়ে সাহস নিয়ে দু কথা বলার জন্য মুখ খুলল, বলল, আম্মা, আপনাদের সঙ্গে আমার বসবাস, আপনি আমাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, অথচ আপনার কখনো এমনটা মনে হয়নি। কিন্তু দেখুন এই ছেলে, 2 দিনের ছেলেটা আজ আমার নামে ঠিক কি অপবাদটাই না দিল। ভাইয়া, তুমি চুপ করে রয়েছো কেন? তোমার কি আসলে মনে হয় এগুলো আমি করেছি? আমার ছেলেটা জন্মের পর তো তোমরা নিজেরাই মানুষ করেছ। হিংসে থাকলে আমি নিশ্চয়ই তোমাদের থেকে আমার ছেলেকে দূরে সরিয়ে রাখতাম। না চাচা যান, আপনি ভুল বললেন। নীরবের মতো আপনার মনে এটাই চাওয়া যে আপনার সন্তানকেই শুধু সবাই ভালোবাসবে। ভাইয়া, তুমি কিছু বলছো না কেন? নাজিম শিকদার ভাঙা গলায় বললেন, বাবা সিয়াম, জানো তো আদালত প্রমাণ ছাড়া রায় হয় না। সেখানে আমি এই তেমন অচেনা গল্পটা কিভাবে বিশ্বাস করি বলো তো বাবা? আব্বু, আপনি এই কথা বলছেন, আমি যে বানিয়ে বানিয়ে গল্প বলবো না সেটুকু তো আপনার বোঝার কথা। দেখো বাবা, এই ভাইটাকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। আমাদের বাবা যখন বেঁচে ছিলেন তখনও এই ভাইটা আমার সঙ্গেই অনেকটা বেশি ভালোবাসতো, আর আমি তাকে অনেক ভালোবাসি। বাবা মারা যাওয়ার পর থেকে আমি তাকে আরও আগলে রাখার চেষ্টা করেছি। কখনোই এমন কিছু মনে হয়নি
মনে পড়ে না আজ পর্যন্ত আমাকে আঘাত দিয়ে একটা কথা সে বলেছিল কিনা। নাসির শিকদারের এবার বেশ সাহস বাড়তে লাগলো। হতাশা আর ভাঙা গলায় বলল, ভাইয়া। সিয়াম নিজে নিজে একটুখানি হাসলো, বলল, চাচু আপনি এখনো আশায় রয়েছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? আচ্ছা, আমি যদি আমার প্রত্যেকটা কথার প্রমাণ দিয়ে দেই তখন আপনি কি বলবেন? সিয়ামের কথা শুনে নাসির শিকদারের আশার আলো দপ করে নিভে গেল। বুঝতে পারলো এই ছেলে আজ সম্পূর্ণ তৈরি হয়ে নেমেছে। নৌসিনের এগুলো আর ভালো লাগছে না। এই চাচু ছোটবেলা থেকে অনেক ভালোবাসা দিয়েছে, কখনো মনে হয়নি এগুলো অভিনয়, কখনো কষ্ট দেয়নি, আঘাত করেনি, বরঞ্চ নীরব চাচি আর দাদির থেকে মাঝে মধ্যে বাঁচিয়েছে। তার আর সহ্য হচ্ছে না এগুলো। সিয়ামের দিকে ভেজা চোখে তাকে ভাঙা গলায় বলল, আপনি এগুলো কেন বলছেন? এমন তো সম্ভব হতেই পারে না। যে চাচুর এত ভালোবাসা পেয়েছি সে চাচুকে নিয়ে এমনটা শুনতে খুব কষ্ট হচ্ছে। আপনি শুধু একবার বলে দিন যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে মজা করছিলেন, ব্যাস, আর কিছু না, আর কিছুই চাই না। তুমি তো জানো অবুঝ প্রাণী কখনো মিথ্যে বলে না, তেমনি তোমার মিষ্টিও কিন্তু অবুঝ। সে যেটা দেখে সেটা কিন্তু খুব সুন্দর করে বর্ণনা দিতে পারে। হ্যাঁ, আমার মিষ্টিটা পারে, তাই তো মিষ্টিকে সবাই এত ভালোবাসে, আর আমি তাকে লালন পালন করে এত কিছু শিখিয়েছি, আমি সার্থক। আর যদি তোমার মিষ্টির কিছু হয়ে যেত তুমি নিজেকে কিভাবে সামলাতে? যে তোমার সব সময়ের কথা বলার সঙ্গী। নৌসিনের হৃদয় কেঁপে উঠল, গলার শুকিয়ে গেল। আপনি এমন কঠিন কথা কেন বলছেন? এটা আমি কখনোই ভাবতে পারি না। হ্যাঁ, আমরা জানি যে আমাদের প্রত্যেকটা প্রাণীর মৃত্যু অনিবার্য, কিন্তু তাই বলে আপনি এমন কঠিন কথা কেন বলেন? শান্ত হও। নাসির শিকদার বলে উঠল, তুমি কি এবার বলতে চাচ্ছ যে আমি এই মিষ্টিকেও মারতে চেয়েছিলাম? ইয়েস, এটা বলতে স্যার কি আছে, এমনটাই আপনি করতে চেয়েছিলেন। নাসির শিকদার এবার চিৎকার করে বলে উঠল, ভাইয়া আমাকে অনুমতি দাও যে আমি এই বাড়ি ছেড়ে দেই। তবু এত নাটক বন্ধ করো প্লিজ, আমি আর নিতে পারছি না নাটক। হাস্যকর। আপনি জানেন আমি কে? কে আবার? বিদেশে বড় হওয়া বিদেশি বাবার বিগড়ে যাওয়া সন্তান। তা না হলে কোনো মুরব্বীর সামনে এভাবে কথা বলা যায়? সিয়াম তাৎক্ষণিক নিজের পকেট থেকে একখানা কার্ড বের করে নাসির শিকদারের সামনে গিয়ে ধরল। নাসির শিকদার থতমত খেয়ে কার্ডটার দিকে নজর দিল, একবার বারবার, ঠিক ততক্ষণ দেখল যতক্ষণ কার্ডটা তার সামনে ধরে রাখলো সিয়াম। নাসির শিকদারের গলা আরও শুকিয়ে গেল। সিয়াম শান্ত গলায় বলল, কি বুঝলেন চাচা যান? আমি? আপনার এত নাটক করার কোনো প্রয়োজন ছিল কি? তবুও প্রমাণ তো দিতেই হবে। আব্বু যেহেতু বলেছেন প্রমাণ ছাড়া আদালত রায় হয় না। তাছাড়া প্রমাণ ছাড়া তো আর এত বড় অভিযোগ আসলে মেনে নেওয়া যায় না। কেন নিবেন? নৌসিনও জানে না সিয়ামের আসল পরিচয়টা কি। তারও জানতে ইচ্ছে করলো, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, ওটা কিসের কার্ড? আসলে আপনি কে? নাজিমউদ্দিন শিকদারের মেয়েকে কাছে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, শান্ত হ মামনি, সে তার পরিচয় আমাকে জানিয়েছে। হালিমা বেগম বললেন, আমরা সকলেই জানতে চাই তার পরিচয়। এতদিন আমরা নীরব দাদু ভাইয়ের বন্ধু হিসেবে জেনে এসেছি। এখন সে এই বাড়ির জামাই এবং সে বিদেশি। তবে আমরা কেউ জানি না যে আসলে তার পেশা কি। তার বাবা মা ভাই বোন কোনো কিছু সম্পর্কে আমরা অবগত নই। নাজিমউদ্দিন শিকদার মাকে উদ্দেশ্য করে বললেন, সে আমাকে সব জানিয়েছে আম্মা, আমরাও জানতে চাই। সিয়াম বলল, আমি যুক্তরাষ্ট্রের একজন সিআইএ অফিসার, একজন সিক্রেট গোয়েন্দা, বাবা মা আর একটা ছোট বোন, এই হচ্ছে আমার পরিবার। নাজিমউদ্দিন শিকদার আর তামান্না শিকদার আগে থেকেই জানতেন সিয়ামের ব্যাপারে, তাই তারা বাদে বাকি সবে অনেকটাই অবাক হয়। আমি জানি আপনাদের সকলে মনে অনেক প্রশ্ন, কিভাবে আমি এত কিছুই জানলাম, আর যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা অফিসার হয়ে আমি কিভাবে বাংলাদেশে এতগুলো দিন পড়ে রয়েছি। মূলত এখানকার কিছু তদন্তের জন্য সরকার থেকে আমাকে এখানে ডাকা হয়েছে। নৌসিন বেশ বিচলিত হলো, বলল, যদি এমনটাই হবে তাহলে আপনি আমাদের বাড়িতে নীরব ভাইয়ের বন্ধুর পরিচয়ে কেন এলেন? আপনার জন্য নিশ্চয়ই সরকার থেকে ব্যবস্থা ছিল, আর আপনার মতো একজন অফিসার তো নীরব ভাইয়ের বন্ধু হওয়ার কথা না। হ্যাঁ, তবে এই সব কিছুই তোমার জন্য। মানে? সিয়াম খুব সুন্দর করে হাসলো, বলল, মানে খুব সহজ, তোমাকে পাওয়ার জন্য তোমাদের বাড়িতে আসতে হলো। এতগুলো মানুষের সামনে সিয়ামের নির্দ্বিধায় বলা কথাগুলো শুনে
নৌসিন বেশ লজ্জা পেল। বাবা মার সামনে এভাবে বলা যায়? তবে লজ্জা তার মস্তিষ্কে বেশি হানা দিতে পারল না। তার তৎক্ষণিক মনে পড়ল সেই চিঠির কথা, যেখানে চিঠিদাতা স্পষ্ট লিখেছিল যে সে নৌসিনকে আগে থেকেই চিনে। আর এখনও সিয়ামের কথায় মনে হলো সিয়াম তাকে আগে থেকেই চেনে। না হলে তো এমনটা বলার কথা নয় যে তাকে পেতে এই বাড়িতে আসা। সিয়াম নৌসিনের দিকে তাকে লজ্জা পেতে দেখে তার মনোভাব খানিকটা আন্দাজ করল। নাজিমুদ্দিন শিকদার আর তামান্নাও বেশ অবাক হলেন নৌসিনকে পাওয়ার জন্য এই বাড়িতে আসা। এটা তাদের অজানা, তারা তো এতটুকুই জানে সিয়াম নিজে যতটুকু জানিয়েছে। নাজিমুদ্দিন শিকদার অবাক হয়ে জানতে চাইলেন, তুমি এই বাড়িতে আমার মামনির জন্য এসেছো? এটার মানে তুমি কি তাকে আগে থেকেই চিনতে? কই, এমনটা তো তুমি আমাদের সঙ্গে বলনি। তুমি তো বলেছিলে তোমার নৌসিনকে পছন্দ হয়েছে ভীষণ, এবং তুমি তোমার সমস্ত ডকুমেন্টস আমাকে দেখিয়েছিলে, তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলিয়েছিলে। কিন্তু তুমি যদি আমার মামনির জন্য এখানে এসে থাকো তাহলে তো আমার নৌসিনকে আগেই চেনার কথা। আর নীরবের সঙ্গে বিয়ে দিয়ে মামনিকে মারতে চেয়েছিল নাসির, এটা তুমি কিভাবে জানলে? আমরা সব কিছু জানতে চাই, দয়া করে আমাদের সব কিছু খুলে বলো। জানি তুমি যখন অভিযোগ তুলেছ তখন প্রমাণও তুমি দিতে পারবে, তাই আর দেরি করো না। সিয়াম আস্তে ধীরে বলতে শুরু করলো, হ্যাঁ, আমি নৌসিনকে অনেক আগে থেকে দেখেছি। কথাটা শুনে সবাই বেশ অবাক হয়, কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি তো বললেন আপনি এর আগে কখনো বাংলাদেশে আসেননি, আর না তো কিংবা আমি কখনো দূরে কোথাও গিয়েছি, কিংবা আমি কোনো সেলিব্রিটিও নই। আমার অবস্থান এই বাড়ি আর স্কুল কলেজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেদিন গভীর রাত ছিল, আমি কোনো একটা মিশন থেকে ফিরছিলাম, এই তো বছর 3 আগের কথা। রাস্তায় একটা লোককে পড়ে থাকতে দেখলাম। আমাদের পেশার সঙ্গে ভয় জিনিসটা খুব একটা যায় না, গভীর রাতে এমন কিছু খুবই ভয়ানক হয় মাঝে মধ্যে। তবু এগিয়ে গেলাম, তো আমার ধারণাকে ভুল প্রমাণ করে দেখলাম যে লোকটা মাতাল অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে, কারণ তার শরীর থেকে নেশা জাতীয় তরল পদার্থের তীব্র গন্ধ আসছিল। আর তার অবস্থাও খুব একটা ভালো নয়। ছেলেটাকে কাছ থেকে দেখলাম যে তার বয়স খুব একটা বেশি হবে না। যাই হোক, তাকে হাসপাতালে নিয়ে গেলাম অচেতন অবস্থায়। তো প্রতিমধ্যে ছেলেটার ফোন বারবার বাজতে লাগলো। আমার মনে হলো যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়া উচিত। হাসপাতালে গিয়ে তাকে ডক্টরের কাছে হস্তান্তর করে তার ফোনটা আমার কাছে রাখলাম, তার বাড়ির সবাইকে জানানো উচিত ভেবে। ফের আবারও ফোনটা বেজে উঠলো, তো নাম্বারটা দেখে বুঝলাম এটা বাইরের নাম্বার। বাংলাদেশের নাম্বার বুঝতে আমার খুব একটা দেরি হলো না, কারণ আমার আম্মি যান বাংলাদেশি, তার কাছেও এরকম নাম্বার থেকে ফোন আসে। এছাড়াও আমার জন্য এটা জানা খুব একটা কঠিন নয় যে, সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আর নাম্বারটা সেভ করা ছিল না, তাই আমি শিওর হতে পারছিলাম না ফোনটা তুলবো কি তুলবো না। তো ফোনটা কেটে গিয়ে আবারও পুনরায় বাজলো। আমি ফোনটা রিসিভ করলাম। অপর পাশের ব্যক্তির কথাগুলো ছিল এমন, আমি বরং নিজে না বলে রিয়েলটাই শোনাই। এরপর সিএম তার পার্সোনাল ফোনটা বের করে একটা অডিও প্লে করে। নীরব, আমি তোমাকে এখন যেভাবে বলতে চাচ্ছি সেগুলো তোমার আর আমার মধ্যেই থাকবে, মন দিয়ে শুনবে। নীরব, আমি তোমার আব্বু বলছি, এই নাম্বারটা নতুন, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, আশা করি মন দিয়ে শুনবে। তোমার বাবা বারবার আমাকে বলছে তুমি নৌসিনকে বিয়ে করতে মোটেও রাজি নয়। আমার কথা শোনো, এই ভুলটা করো না। নৌসিনকে তোমার আর তোমার মায়ের পছন্দ না, সেটা আমি জানি। কেন পছন্দ না সেটাও আমি জানি। হয়তো তোমার চাচুর নিজের মেয়ে নয়, তাই হয়তো তোমাদের পছন্দ নয়, কিন্তু তোমার চাচু তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। নিজের মেয়েকেও মানুষ এতটা ভালোবাসে না। আমিও চাই তুমি নৌসিনকে বিয়ে করে নাও, তবে চিন্তা করো না, সংসার না করতে চাইলে জোর করে সংসার করতে হবে না। তুমি শুধু বিয়েটা করে নাও, এরপর নৌসিনকে তোমার পথ থেকে সরানো খুব একটা কঠিন হবে না। তোমার চাচা তোমাকে অনেক ভালোবাসে, আমাকেও যথেষ্ট বিশ্বাস করে, আর এসবের মধ্যে ওই মেয়েকে সরানো কোনো ব্যাপার না, একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। এমনিতেই তোমার চাচু ওকে তুলে না আনলেও ও নিশ্চিহ্ন হয়ে যেত এতদিনে, তাই ওকে দুনিয়া থেকে সরিয়ে দিলে খুব একটা ক্ষতি হবে না। হয়তো আমার ভাই ভাবি খুব কষ্ট পাবে কিছুদিন, তারপর স্বাভাবিক। তারপর তুমি তোমার মতো, তুমি হয়তো ভাবছো এসবের কারণ কি, এতে ভাইয়ের চোখে আমাদের কোনো বিরক্ত তৈরি হলো না, আর নৌসিন নামের সম্পূর্ণ
সম্পত্তিটাও তোমার। ব্যাস, আমি তোমার হোয়াটসঅ্যাপে নৌসিনের একটা ছবি পাঠিয়ে দিলাম, তুমি দেখে নিও। আমি আমার সব সময় ব্যবহৃত নাম্বার থেকেই তোমাকে পাঠিয়েছি। আর এই সিমটা আমি নষ্ট করে ফেলবো, কারণ এই কথোপকথন এই পর্যন্ত শেষ। আমি এই সিমের এই কথার কোনো প্রমাণ আমি রাখতে চাই না। হ্যালো, কথা বলো, কী ভাবলে? ব্যাস, এরপর কলটা কেটে গেল। মূলত সিয়াম নিজেই কলটা কেটে দিল। সহজ কথাবার্তাগুলো চোখ বন্ধ করে ভাবলো সিয়াম। হঠাৎ করে মনে হলো হোয়াটসঅ্যাপের কথা, লক না জেনেও মোবাইলের লক খোলা, এটা আমার জন্য কোনো ব্যাপার ছিল না। তাই খুব সহজে লকটা খুলে হোয়াটসঅ্যাপ চেক করলাম। মূলত আমার ভীষণ জানতে ইচ্ছে করলো কোন নিষ্পাপ প্রাণটার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র। প্রথমে আব্বু লিখে সেভ করা নাম্বার থেকে একটা মেসেজ এসে রয়েছে। মেসেজটা ওপেন করলাম, নজর এলো একটা মিষ্টি মায়াবী মেয়ের মুখ। সিয়াম নিজের পার্সোনাল ফোনের ওয়ালপেপারটা সবার সামনে তুলে ধরলো। সেখানে নৌসিনের একটা ছবি সেভ করা। এই ছবিটাই সেদিন হোয়াটসঅ্যাপে ছিল। এই ছবিটা দেখে কেন জানি না আমার মনে অন্যরকম লাগলো। ভীষণ মনে হলো এই ছবিটা ডিলিট করে দেওয়া উচিত। তাই আমি ছবিটা আমার মোবাইলে নিয়ে নীরবের মোবাইল থেকে ছবিটা ডিলিট করে দিলাম। আর রেকর্ডটা আমি প্রথম লাইনটা বলার পরেই রেকর্ড অপশন অন করে দিয়েছিলাম। জানি না কেন ভীষণ সন্দেহ ছিল। আর কথা বলার শেষে রেকর্ডটা আমি আমার নিজের ফোনে নিয়ে নীরবের ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম, যার কারণে এগুলো নীরবের অজানা ছিল। সেদিন আর আমার বাড়ি ফেরা হয়নি। নীরবের পরিচয়পত্র থেকে আমি ওর সম্পূর্ণ ডিটেলস বের করে ফেললাম। পড়াশোনার নাম করে এলেও সে তার লাইফ নিজের মতো করে এনজয় করছে, প্রেম করছে, ছেড়ে দিচ্ছে, নেশা করছে, তার এই লাইফ। তো এরকম কোনো বন্ধু আমার কোনো কালেই ছিল না। তার সঙ্গে আমার ক্যারেক্টারের সঙ্গে কোনোভাবেই যায় না। যাই হোক, তার চেতনা ফিরলে আমি তার থেকে বিদায় জানালাম এবং ভালো হয়ে যাওয়ার জন্য অফার করে এলাম। আমার পেশাটা আমি পছন্দ করে বাছাই করেছিলাম, যদিও প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে এই পেশা থেকে দূরে রাখতে চায় বলে আমার জানা। আমার বাবা মায়ের খুব একটা আপত্তি ছিল না এই পেশা নিয়ে। একমাত্র ছেলেকে এমন অনিশ্চিত জীবনে পেশায় আসতে দিতে চাননি। এবার যখন আমি শুরু করলাম, বেশ কয়েকবার আহত হয়েছি, যা আমার বাবা মাকে বারবার ভেঙে দিচ্ছিল। বিয়ে নিয়ে আমার খুব একটা তাড়া ছিল না। বারবার মনে হচ্ছিল আমার সঙ্গে কাউকে জড়িয়ে আরও একজনকে কাঁদাতে ইচ্ছে করছিল না। তবে সেই ছবিটা আবার কল্পনা থেকে গেল না। চোখ বন্ধ করলে ভেসে আসতো সেই ছবি। এবার মনে হচ্ছিল আমার জন্য আরও কেউ কাঁদুক। আর যখন এটা মনে হচ্ছিল, তখন সে আরও কেউ এর জায়গায় বারবার এই ছবিটাই ভেসে আসছিল। রেকর্ডটা আমি আবার শুনলাম। এরপর এটা বুঝলাম যে মেয়েটার কোনো না কোনো কমতি ঠিক রয়েছে, এটা যাদের কাছে মানুষ হয়েছে তার আসলে তার বাবা মা নয়। কিছুটা হলেও তার ভিতরে দীর্ঘশ্বাস রয়েছে। তাই আমি ভাবলাম কাঁদতে না, তাকে হাসাতে আমার নিজের কাছে নিয়ে আসব। আমি নিজেকে হাসাতে তাকে হাসাবো। আমার একজন বাংলাদেশি বন্ধু ছিল, মূলত ভার্সিটি পড়াকালীন আমরা একই ভার্সিটিতে ডিপার্টমেন্টে ছিলাম। আর আমি যেহেতু খুব ভালো বাংলা বলতে পারতাম, তাই তার সঙ্গে আমার সখ্যতা খুব একটা ভালো হয়ে যাচ্ছিল। মূলত সে আমার সঙ্গে কথা বলে শান্তি পেত। তার সঙ্গে যোগাযোগ করলাম, নৌসিনের সমস্ত খোঁজখবর নিলাম। আর নৌসিন আরও ছোট, পড়াশোনায় ব্যস্ততে বিরক্ত করলাম না। দূর থেকে আমি খোঁজ নিচ্ছিলাম আর বন্ধুর কাছ থেকে অপেক্ষা করছিলাম নৌসিনের বয়স আমার কাছে নিয়ে আসার মতো হওয়ার জন্য। হঠাৎ একদিন পুলিশ স্টেশন থেকে ডাক এসেছিল। এটা প্রায় আসে, তবুও সেদিন আসার কথা ছিল না। তবুও ডাক এসেছিল এবং আমি সেখানে গেলে দেখলাম নীরবের হাতে হ্যান্ডকাপ পরানো অবস্থায় আছে। যদিও আমি অন্য কাজে গিয়েছিলাম, তবুও তাকে দেখে আবার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। সে আমার মনে হলো নৌসিনকে পাওয়ার জন্য নীরবের সাথে সখ্যতা গড়ে ওটা যেতে পারে। সপ্তাহখানেক সে সেখানে বন্দী ছিল। তাকে ছাড়ানোটা আমার জন্য খুব সহজ ছিল। এই প্রথম আমি নিজের স্বার্থে একজন অপরাধীকে ছাড়িয়ে নিলাম। নীরব হয়তো জানতো না তার সঙ্গে মিথ্যে বন্ধুত্ব কেন আমি গড়ছি, কারণ আমি জানিয়েছিলাম তার সঙ্গে আমি তাদের বাড়িতে বন্ধুর পরিচয়ে থাকতে চাই। সে খুব ভয় ছিল, কারণ সেই সপ্তাহে সে আমার ক্যারেক্টারের আসল রূপ দেখে ফেলেছিল। শেষ পর্যন্ত সে তার ক্লাসমেট মোহিনী নামের মেয়েটাকে ভালোবেসে ফেলে। যদিও আমি এ ব্যাপারে শিওর নই আসলে ভালোবাসা কিনা। আর আমি নিজের পরিচয় বরাবরই হাইড করে চলার চেষ্টা থাকতাম। সেবার থানায় ও আমার পরিচয়টা জেনে ফেলেছিল।
আর আমি যেহেতু বাইরের নীরবের বন্ধুর পরিচয় দিচ্ছিলাম, মোহিনী তখন আমাকে ভীষণ বিরক্ত করছিল। আর তাই তাদের বিয়ের ব্যবস্থাটা আমি নিজেই করেছিলাম। এটা অবশ্য অনেক পরে। আর নীরব কিন্তু তার বাবাকে না জানালেও তার মাকে জানিয়েছিল ব্যাপারটা। এই ব্যাপারে আমার কোনো আফসোস নেই যে আমি তার গার্জেন ছাড়া কাজটা করে ফেলেছি। তো আশা করছি আপনাদের সবার সামনে সবটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আর কোনো ডাউট থাকার কথা না। আর এই যে পাখি মারার ব্যাপারটা, আমি তো বাড়িতে ছিলাম না, তাও কিভাবে জানলাম, এরকম একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে, সেটা বলে দিচ্ছি। নৌসিনের ব্যাপারটা নিয়ে আমি যেহেতু আগেই ভয়েছিলাম যে চাচাজান কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলেন, তাই আমি বাড়ি থেকে বেরোনোর আগে শুধুমাত্র নৌসিনের ঘরে এবং ছাদে দুটো ক্যামেরা আমি লাগিয়ে রেখেছিলাম। কারণ ছাদে নৌসিনের একটা বড় সম্পদ, মানে তার বাচ্চাগুলো, পাখিগুলো ছিল যাদের সে ভীষণ ভালোবাসত। আর নৌসিন যাদের ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি। চাচাজান আর আসমার কথোপকথনগুলো ছাদে হয়েছিল, যেটা আমি জেনে গিয়েছিলাম। তবে আমার দুর্ভাগ্য, আমি সেটা খুব দেরি করে জেনেছি, এর জন্য আমি ভীষণভাবে দুঃখিত নৌসিন। আমি গত 2 দিন ধরে সম্পূর্ণ ক্যামেরা বা সব কিছু থেকে দূরে ছিল। আসলে আমি নৌসিনকে তার পরীক্ষার পরে কিছুখানি সময় দিতে চেয়েছিলাম, আর সেটা আমার স্ত্রীর কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। রেকর্ডিংটা শুনে বাড়ির সকলেই প্রায় স্তব্ধ, নীরব নিজেও, কারণ এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। এবার সবার মস্তিষ্ক নাসির শিকদারের বিরুদ্ধে চলে গেল। শিকদার বাড়ি আজকে নিস্তব্ধ, স্তব্ধ। কি দরকার ছিল সত্যগুলো সবার সামনে আসার? কিছু সত্য বোধ হয় সামনে না আসাই ভালো। এই যে এত বড় একটা সত্য সামনে এলো, এখন এই পরিবারটার কি হবে? এই সত্য অনাচারের উৎপত্তি তো সেই কত আগে থেকে, কেউ জানতো না, তাই কোনো বিবাদ ছিল না, কারো মনে কোনো কষ্ট ছিল না, আঘাত ছিল না। এখন সবাই জেনে গেল কি হবে এই পরিবারটার। সিয়াম গম্ভীর কণ্ঠে বলল, আমার জীবনে আমি একটা বড় ভুল করতে যাচ্ছিলাম। এমন কথা শুনে সবাই অবাক চোখে সিয়ামের দিকে তাকায়। সবাই অপেক্ষা করে সিয়ামের পরবর্তী কথায়। মিস্টার নাসির শিকদারের অন্যায়গুলো জেনেও আমি চুপচাপ চলে যাওয়ার প্ল্যান করেছিলাম। ভেবেছিলাম আমি আমার সম্পদ, আমার স্ত্রীকে নিয়ে এখান থেকে চুপচাপ ঝামেলাবিহীন চলে যাব। আমার ধারণা ছিল নৌসিন চলে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমার অনেক আগের ভাবনা। আমি এরকম একটা ভাবনা নিয়ে এখানে এসেছিলাম। কল রেকর্ডের ব্যাপারটা আমি যথেষ্ট গোপন রাখতে চেয়েছিলাম, কারণ নৌসিন নেই, তো সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু যখন আমার ভীষণ গভীর থেকে জানলাম, তখন আসলে এটা আর সম্ভব হয়নি। কিছু মনে করবেন না আব্বু, আমি তাকে নাম ধরে সম্বোধন করেছি, তার কারণ বাবার পরে বাবার ভাই মানে চাচুই হয় আপন। আর এই আপন ডাকটা আমি কোনো স্বার্থপর ব্যক্তির জন্য ব্যবহার করতে চাই না। আমাকে ক্ষমা করবেন। হালিমা বেগম নিজের বড় ছেলে বাড়ি ছেড়ে যাওয়ার পরে নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। আস্তে আস্তে চোখের ওপর থেকে সমস্ত ভুলের পর্দাগুলো সরে যায়। সে নিজেই বুঝতে পারে নিজের ভুলগুলো। আজকে এই পর্যায়ে এসে নিজের প্রিয় ছেলের প্রিয় রূপ হারিয়ে ফেললেন। এখনও তিনি মানতে পারছেন না। ভাঙা গলায় সিয়ামকে উদ্দেশ্য করে বললেন, না জামাই ভাই, আমার যতটুকু প্রমাণ দিয়েছ ততটুকু মেনে নিলাম। তা দিয়েও আর কারো কোনো ক্ষতি হয়নি, বরং আমরা তোমার মতো একজনকে পেলাম। কিন্তু আমার বড় ছেলের ঘরের সন্তান আশায় সে বাধা দেবে, এতটা পাপ কি সে আসলেই করেছে? সিয়াম হাসল। মায়ের চোখের সন্তানের অপরাধ কি অপরাধ নয়? ইস, মায়ের মনে কি কষ্ট! এত কষ্ট তো সে দিতে চায়নি পরিবারটাকে, কিন্তু না হলে যে বড্ড অন্যায় হয়ে যাবে। শেষে কোনো অঘটন ঘটলে আর নিজেকেই নিজে ক্ষমা করতে পারত না সিয়াম। দাদি, এটা সত্যি, খুব কঠিন একটা সত্যি। এটা তো অনেক আগের ঘটনা ভাই, তুমি কিভাবে জানলে? দাদি, আমার পেশাটা এমন এক পেশা যেখানে কারো চোখের একটুখানি এলোমেলো নজরও সন্দেহে চলে আসে। আর এই ইফতারের ব্যাপারে আমার সন্দেহ না, সে যে অপরাধী সেটা আমি বহু আগেই জানি। সে একটা কলেই আমার কাছে সব কিছু পরিষ্কার যে পরিবারকে সে ঠিক কতটা ভালোবাসে। আমি এখানে তদন্তের কাজে এসেছি, ঘুরে বেড়াতে আসিনি। আপনারা সবাই খেয়াল করবেন, আমি যখন তখন বাড়ির বাইরে থাকতাম। যখনই কোনো একটা ইনফরমেশন পেতাম কাজের জন্য ছুটে যেতাম। হয়তো কাকতালীয়ভাবে আল্লাহ চেয়েছিলেন আমার মাধ্যমে এই সমাধানটা। নাসির শিকদার খুবই গোপনে নিজের জন্য আলাদা একটা ঘর রেখেছে।
যেই ঘরে সে নিজের সঙ্গে নিজেই কথা বলে, কারণ তার ষড়যন্ত্রের সকল কিছু সঙ্গী সে নিজেই। সেদিন একটা বাড়িতে গিয়েছিলাম তদন্তের জন্য। এই শিকদার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আবার কাছেও নয়, তবে এমন একটা স্থান যেখানে এই শিকদার বাড়ির মানুষজন অপরিচিত। সেই বাড়ি থেকে শোনার পর থেকে রাস্তায় একজন লোককে দেখলাম, তার হাঁটার ভাবভঙ্গি, গায়ের গড়ন খুবই পরিচিত, তবে তার মুখটা ঢাকা ছিল। তাকে অনুসরণ করলাম। শেষ পর্যায়ে এসে দেখলাম সে আমার ভীষণ পরিচিত, আমার কাছে বহু আগে থেকে অপরাধী। প্রতিদিন তাকে অনুসরণ করলাম আবার, এবং সেই গোপন ঘরটি খুঁজে পেলাম। একটা বিল্ডিংয়ে কয়েকটা ফ্ল্যাট আছে, সেখানেই সে ছোট্ট একটা ফ্ল্যাটে থাকে। সেখান থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম সে সেখানে তার মালপত্র রাখার জন্য নাকি একটা ছোটোখাটো রুম নিয়েছে। তবে তার পরিচয় সেখানকার কেউ তেমন জানে না। মাঝে মাঝে চুপি চুপি আসে, আবার চুপি চুপি চলে যায়। বাড়ির মালিকের কাছে চাবি চাইলাম, সেই ঘরের চাবি নাকি সে কাউকেই রাখতে দেয়নি। তবে এখানে আমার কাজটা একটু বাড়ির মালিক সহজ করে দিয়েছিলেন, নইলে আমাকে অন্যভাবে ভাবতে হতো। তার কাছে বাড়ির চাবি ছিল 3টা। সে সেটা নাসির শিকদারকে জানায়নি, তাকে জানিয়েছে এইটাই ছিল তার কাছে, আর গোপনে নিজের কাছে একটা রেখে দেয়। সেই চাবি নিয়ে আমি ঘরে প্রবেশ করেছিলাম। মিস্টার শিকদার, আপনি সেখানে অনেক মালপত্র রেখেছেন, মানে খালি কার্টুনগুলো খুব ভালো করে সাজিয়ে রেখেছেন যাতে করে সন্দেহ না হয় যেখানে আসলে মালপত্রের জন্য নয়, নিজের সময় কাটানোর জন্যই আসা। ওখানে আমি একটা ক্যামেরা রেখে এসেছিলাম। সিএম সব ভিডিওগুলো এক এক করে সবাইকে দেখায়। সেখানে স্পষ্ট ভাষায় নাসির শিকদার বলেছে, এত চেষ্টা করেও কিছু আটকাতে পারলাম না। প্ল্যান মতো কিছুই করতে পারলাম না। এত চেষ্টা করেও ভাইয়াকে নিঃসন্তান রাখতে পারলাম না, আর আমার আহাম্মক ছেলেটাও আমার কথা শুনল না। চিন্তা করো এসব, বন্ধ করো এসব। নাসির শিকদার চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু করেছি। এই ছেলেটা যা যা বলেছে সব কিছু সত্যি। তো এখন কি করবে আমাকে বলো। নাজিমউদ্দিন শিকদার ভীষণভাবে ভেঙে পড়লেন ভেতর থেকে, তবু মুখে গম্ভীরতা টেনে রাখার চেষ্টা করলেন। শান্ত কণ্ঠে বললেন, তোর আদর যত্ন ভালোবাসার কোনো কমতি ছিল আমি কখনো রাখিনি। নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি, তবুও তোকে সেখানে যেতে দেয়নি কষ্ট হবে বলে। অথচ তুই ভাবলি আমি তোকে রাজত্ব দেইনি। আসলে রাজত্ব এগুলো কখনোই আমি ভাবিনি। আমি শুধু ভেবেছিলাম তোরা ভালো থাক, সুখে থাক, আনন্দের সময় কাটা। নিজের স্ত্রীকে দেখে বললেন, এই যে মানুষটা এই বাড়িতে আসার পর নিজেকে নিয়ে না ভেবেই পরিবারের জন্য ভেবেছে, আমার ভাবনাগুলো নিজের মধ্যে গোপন ধারণ করার চেষ্টা করেছে। অথচ তোরা ভাবলি তোদেরকে ছোট করা হয়েছে। আমাদের সন্তান হওয়ার পথে কোনো বাধা ছিল না, অথচ এই মানুষ দুটো দিনের পর দিন মানুষের কথা শুনে গেল। কখনো কি বিন্দুমাত্র খারাপ তো লাগেনি ভাই? আমার কথা না হয় বাদ দিলাম, পুরুষ মানুষকে তো সবাই কথা শোনায় না, কিন্তু এই মহিলা আমার অভাগা সহধর্মিণী, হায় তার কান্নাগুলো, তার চোখের পানিগুলো। আচ্ছা, এই এক একটা চোখের পানির ফোঁটায় দায়ভার তুই কীভাবে নিবি রে ভাই? তো আমি কি করতাম? হ্যাঁ, সে শুরু থেকে তো সব কিছু তোমারই। তারপর তোমার সন্তান আসলে সব কিছু তাদের। আমি সবসময় তোমার পিছনে পিছনে বড় হয়েছি, তারপর আমার সন্তান সবসময় তোমার ছেলেমেয়ের পিছনে পিছনে বড় হবে, এটা আমি মেনে নিব না। আমি তো তোকে আমার পেছনে রেখে বড় করিনি রে ভাই, ছায়া দিয়ে বড় করতে চেয়েছি। হ্যাঁ হ্যাঁ, যে ছায়া সবসময় নিজের মনের ইচ্ছাকে দমিয়ে রাখতে হয়, সেই ছায়ার কোনো প্রয়োজন ছিল না আমার। হালিমা বেগম রাগ নিয়ে বলে উঠলেন, নাজিম, ওর শাস্তির ব্যবস্থা করো। আমার 2টি সন্তান ছিল, একটি সন্তান মারা গেছে, এখন তুমি আমার সন্তান, তোমাকে যে এত বড় ক্ষতি করেছে আমি তার শাস্তি চাই। সিয়াম অপেক্ষা করছে নাজিমউদ্দিন শিকদার নিজের ভাইয়ের জন্য কী শাস্তি বরাদ্দ করে সেটা জানার জন্য। নাজিমউদ্দিন শিকদার বাড়িটার চারিদিকে একবার চোখ বোলালেন। তার কষ্টের অর্জন, ছোট্ট একটা স্বপ্ন, সবাই একসঙ্গে থাকার। নাসির শিকদার কারোর দিকে তাকাচ্ছে না, আর কিছু বলছেও না। সে মাথা নিচু করে নিজের মতো কিছু ভাবছে। নাজিমউদ্দিন শিকদার ভাইয়ের কাছে এগিয়ে গেলেন, ভাইয়ের হাত জোড়া ধরলেন, অনুরোধের স্বরে বললেন, আমাকে আর একটা সপ্তাহের সময় দিবি ভাই, আমি তোকে রাজ্য রাজত্ব সব কিছু দিব। গভীর রাত,
চারিদিক অন্ধকারে ঘেরা, যত দূরে দৃষ্টি যায় শুধু অন্ধকার, এমনকি কাছের জিনিসগুলো অন্ধকারে ঢেকে গেছে। আশেপাশে কোথাও কোনো আলো নেই। আলো নেই পৃথিবীতে বেঁচে থাকা কিছু মানুষের মনেও। হয়তো আলোর সন্ধান মিলবে এই অপেক্ষায় তারা। সবাই এখন গভীর নিদ্রায়। সারাদিনের ক্লান্তি শেষে হয়তো সবাই একটু আরামের জন্য চোখ বন্ধ করে রেখেছে। কেউ কেউ হয়তো যন্ত্রণা ভুলে থাকার জন্য ঘুমানোর চেষ্টায় ছটফট করছে। ল্যাম্পপোস্টের আলোগুলো কেমন নিভে রয়েছে। হয়তো লোডশেডিং হয়ে গেছে। কিছু কিছু মানুষের মনে হয়তো এই লোডশেডিংটা একটা দুঃখের মতো লাগছে। এই যেমন বারান্দায় পাতানো চেয়ারে বসে নাজিমুদ্দিন শিকদার আকাশের পানে তাকিয়ে রয়েছেন। পাশেই বসে আছে তার পথ চলার সঙ্গী, তার সহধর্মিণী, যিনি শুধু এক ধ্যানে স্বামীর চোখ পানে তাকিয়ে রয়েছেন। হয়তো তার ভেতরের দুঃখের পরিমাণ ঠিক কতখানি আন্দাজ করার চেষ্টা করছেন, তবে বরাবরই ব্যর্থ হয়েছেন। তিনি নিজেকে নিয়ে ভাবছেন না, এই মানুষটা তো সবসময় তার পাশে ছায়া হয়েছিল। হাজারটা আঘাত আসলেও তখন এই মানুষটা ঢাল হয়ে দাঁড়িয়েছে। তার আবার দুঃখ কিসের? কিন্তু এই মানুষটার পাশে থেকেও তার দুঃখ মোছাতে পারল না আজ তার সহধর্মিণী হয়ে। এটা তার বড়ই আফসোস। আজকের গভীর রাতটা চারপাশে সবকিছুই কেমন যেন বেশি নিস্তব্ধ লাগছে। শুধু নিজেদের নিঃশ্বাসের শব্দ বারবার নিজেদের কানে ভেসে আসছে, যাতে মিশে আছে একরাশ দুঃখ, একরাশ দীর্ঘশ্বাস। নাজিমুদ্দিন শিকদার চোখে একে একে ভেসে আসছে ছোটবেলা থেকে আজ বৃদ্ধের পথে যাওয়া প্রত্যেকটা দৃশ্যপট। সেখানে তিনি খুঁজে পেলেন কি সুন্দর হাসি, আনন্দ, কিছু রাগ আর অভিমান। তার ছোট্ট ভাই, তার কত আবদার, ইস কেন হারিয়ে যায় পুরনো দিনগুলো। আজ পুরনো দিনের কথা খুব বেশি মনে পড়ছে। কই, এতদিন তো এভাবে ঘটা করে মনে পড়েনি। আর আজ মনে পড়ে চোখের কোণায়। এমন গরম অনুভূতি হচ্ছে কেন? মনটা এত অশান্তই বা লাগছে কেন? পুরনো দিনের কথা মনে করলে তো মনটা অনেক শান্ত হওয়ার কথা। নিজের কাছে প্রশ্ন করেও কোনো উত্তর মেলাতে পারেন না নাজিমুদ্দিন শিকদার। এত টাকা, এত প্রপার্টি অর্জন করে সুখ দুঃখের মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতিটা ঠিক বুঝে উঠতে পারছেন না। চোখ জোড়া বন্ধ হয়ে গেল নাজিমুদ্দিন শিকদারের। বন্ধ দুই চোখ থেকে বেরিয়ে এলো দুই ফোঁটা অশ্রুদানা। অবাক হয়ে দেখলেন পাশে থাকা তার সহধর্মিণী। ভাবতে লাগলেন, কে বলল পুরুষের চোখে পানি আসে না? ওই তো, ওগুলো কি পানি নয়? অনেকটা সময় পর স্বামীর কাঁধে হাত রাখলেন তামান্না শিকদার। বললেন, এত জোর খাটাচ্ছেন কেন চোখের পানির ওপরে? ওদের সঙ্গে এত কিপটমো করছেন কেন? ঝরতে দিন না ওদের। নাজিমুদ্দিন শিকদার ভাঙা গলায় বললেন, তুমি কোনো অভিযোগ কেন করছো না? আমার সঙ্গে জীবন কাটাতে কি পেলে তুমি বলো? আপনাকে পেলাম। আপনার মতো একজন সঙ্গী থাকলে আর কিসেরই বা প্রয়োজন? স্বামীর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, এই হাত আমার মাথার উপরে যতদিন আছে, এই হাতের মালিকের ছায়া যতদিন আমার উপরে আছে, আমার কোনো চিন্তা নেই। চলুন, এখন আপনার একটুখানি বিশ্রামের প্রয়োজন। সামনে কত আয়োজন। আমার কি মনে হয় জানো? কি? আমার সারা জীবনের অর্জন, আমার নৌসিন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। মেয়েটাকে আমাদের ঘরে নিয়ে আসার পর ঘরটা একেবারে আলোয় ভরে গেল। একেবারে যেন সমস্ত বিপদ কেটে গেল। আমি মা হওয়ার সুখ অনুভব করলাম। গর্ভে ধারণ না করেও মা হলাম। এরপর গর্ভধারণ করেও মাতৃত্বের সুখ পেলাম। মেয়েটার হাসি আমাদের ঘরে একটা রহমত হয়ে এলো। হ্যাঁ, আর মেয়েটা তো দুঃখ পেল, এই শিকদার বাড়িটাও দুঃখ পেয়ে সব কিছু কেমন খান খান হয়ে গেল। চলুন বিশ্রাম নেবেন। এক মনে আর কত জোর খাটাবেন? হ্যাঁ, অনেক তো ভাবলাম, সবাইকে নিয়ে এখন একটুখানি নিজের বিশ্রাম নেওয়া উচিত, নিজেকে সময় দেওয়া উচিত। নৌসিনের আম্মু, আজকে আমরা এই রাতটা চাঁদের আলো গায়ে মেখে ওই আকাশের নিচে কাটিয়ে দেই। গোটা জীবনের এই ব্যস্ততায় তোমার সঙ্গে তো দুদণ্ড বসে আকাশ দেখার সময় হয়নি। হয়তো তা নিয়ে তোমার এই মন কুঠরিতে রয়েছে গভীর অভিমান। সত্যি কথা বলতে একটা সময় অভিমান হতো, আবার যখন চোখ বন্ধ করে আপনার সমস্ত কর্মকাণ্ড, ব্যস্ততা, বাস্তবতা ভাবতাম, তখন সে অভিমান একেবারে পালিয়ে যেত। মন কুঠরিতে আমি মোটেও সেটা জমা রাখতেই পারতাম না। হেসে উঠলেন নাজিমুদ্দিন শিকদার। আপনি হাসছেন?
আমি আবারও একটা ভুল করে বসলাম যে ভুরু জোড়া কুচকে এলো তামান্নার ভুল, আবার কি ভুল? আমার ছোট্ট একটা বাগানে জীবন্ত দামি দুটো ফুল, সেই বাগানের একটা ফুলের গল্প আমি অপর ফুলটার সঙ্গে বললাম, অথচ অপর যে ফুলটার সঙ্গে গল্প করছিলাম তার কোনো গুণগান এখনো অবধি আমি করলাম না। মানে কি আমি বুঝতে পারছি না। আপনার মনের কথা আপনি আমাকে মন খুলে বলুন, আপনার ভালো লাগবে। তোমাকে পেয়ে আমার কি মনে হচ্ছে জানো? কি? আমি নিশ্চয়ই জীবনে কোনো না কোনো ভালো কাজ করেছি, আর তার জন্য আল্লাহ তোমাকে আর নৌসিনকে আমার জীবনে উপহার দিয়েছেন। তাই তো তুমি এত ভালো। তামান্নার মনে শীতল হাওয়া বয়ে গেল। কোন স্ত্রী যদি স্বামীর মুখ থেকে এমন কথা শুনতে পায়, তার চাইতে ভাগ্যবতী আর কে বা আছে? তামান্না, তোমার সঙ্গে কথা বলে মনটা খুব ভালো লাগছে। চলো না একটু আমরা এই অন্ধকার রাতে হাতে হাত রেখে ফাঁকা রাস্তায় হাঁটি। ওই যে আমাদের বাগানটা, ওইখানে গিয়ে হাঁটি, যাবে? বেশ, তবে তাই হোক। এমন সুন্দর প্রস্তাবখানা ফিরিয়ে দেওয়ার হিম্মত কি এই ভাগ্যবতীর আছে? আচমকা কাঁধে কারো হাত পড়তেই চমকে উঠল নৌসিন। ভয় পেলে? পিছন ফিরে সিয়ামকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নৌসিন। ভয় দেখিয়ে বলছেন, ভয় পেলাম কি না? আমি তো তোমাকে ভয় দেখাতে চাইনি, তোমাকে ডাক দিয়েছি, তুমি শুনতে পাওনি? কি এত ভাবছো বলো তো? নাবিল তোমার ঘরে ঘুমিয়েছে যে? হ্যাঁ, কাঁদছিল ভীষণ। ছোট হলেও এতটাও ছোট নয় যে কিছু বুঝতে পারবে না। বেশ বুঝতে পারছে তার বাবা মায়ের সঙ্গে ভীষণ খারাপ হয়েছে, তাই ওকে আমি আমার ঘরে রেখেছি। এতক্ষণ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, এখন ঘুমাচ্ছে, তাই একটু বারান্দায় এলাম। তুমি ঘুমাবে না? ঘুম যে আসছে না। আমার যে কিছুই করার ছিল না মায়াবিনী, তোমাদের সকলের চোখের ঘুম কেড়ে নিতে আমি কখনোই চাইনি। আর যদি আমি চুপ করে থাকতাম তাহলে যে আমার জবাবদিহি করতে হতো নিজের কাছে, খোদার কাছে। যে অপরাধ করে আর যে তা যেন চুপ থাকে, দুজনেই যে সমান অপরাধী। আপনি এমন কথা কেন বলছেন? আজ আল্লাহ আপনার মাধ্যমে আমাদের সঠিক পথটা দেখিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আরও কোটি কোটি শুকরিয়া আমার জীবনে আপনাকে পাঠানোর জন্য। যেখানে বছরের পর বছর পার করে কেউ আমরা মানুষ চিনতে পারলাম না, সেখানে আপনি একটা ছবি দেখে ভালোবেসে ফেললেন। সম্পূর্ণ অচেনা ভিনদেশী একটা মেয়েকে। ভাগ্যিস আপনাকে আমার ভালো লেগেছিল। নৌসিনের কথা শুনে মুস্কি হাসল সিয়াম। বলল, তোমার কি কোনোভাবে আমাকে অবিশ্বাস হচ্ছে? মানে তুমি কি কোনোভাবে আমাকে ভয় পাচ্ছ? কোনো লাভ নেই, কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। নৌসিন ফিরে তাকালো সিয়ামের দিকে, বলল, কোথায়? কোথায় আবার? অবশ্যই শ্বশুরবাড়িতে, এবং আমি যেখানে থাকবো তোমাকে তো সেখানে থাকতে হবে, তাই না? বাঙালি মেয়ে এতটুকু তো জানো, নাকি বুঝতে চাইছো না? অবশ্যই না, না বুঝলেও কিছু করার নেই, আমি বুঝিয়ে নেব। আচ্ছা যাই হোক, বললে না তো আমাকে কি তুমি ভয় পাচ্ছ? সেরকমটা নয়।